বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, যারা তোমরা ক্লাস 5-এ পড়ো, তাদের একটি কঠিনতম চ্যাপ্টার হচ্ছে মেকিং ডাব্লিউএস কোশ্চেন, যেটা তোমরা ইতিমধ্যে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনে দেখছো। আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব বা ক্লাস নিব। তাহলে টপিক নাম্বার হচ্ছে 8। টপিক নাম্বার কত? 8। হ্যাঁ, এটা তোমাদের যে স্কুলের যে সিলেবাস আছে, সেই সিলেবাস অনুযায়ী এই টপিক 8-এ এই কোশ্চেনটা থাকবে। আর বৃত্তি পরীক্ষাতে এই টপিকটা 8-এ থাকে না, হয়তো বা 9 কি 7-এ থাকে, ঠিক আছে? যত সম্ভব 7-এ থাকে। তাহলে মেকিং ডাব্লিউএস কোশ্চেন, এটা হচ্ছে হেডলাইন, মানে তোমাকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া থাকবে, একটা পুরোপুরি সেন্টেন্স থাকবে এবং সেন্টেন্সের কোনো একটা জায়গায় দাগ থাকবে। হতে পারে সাবজেক্টের জায়গায়, হতে পারে অবজেক্টের জায়গায়, হতে পারে অ্যাডভার্বের জায়গায়, হতে পারে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার। এই জায়গাগুলোতে দাগ থাকবে, তোমাকে ওটা বুঝতে হবে এবং কোথায় দাগ আছে সেই অর্থ অনুযায়ী মেকিং ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। এক কথায় মেকিং ডাব্লিউএস কোশ্চেন বলতে বোঝাচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে? আমরা প্রতিদিন সবার সাথে কথা বলি, যেমন আমি তোমাকে এখন ক্লাস নিচ্ছি। তাহলে এই ক্লাসগুলোতে আমি যে কথাগুলো বলছি সব কিছু অ্যাসার্টিভ বর্ণনা দিচ্ছি, কিন্তু কোনো ক্ষেত্রে তুমি যেখানে বুঝবা না সেক্ষেত্রে তো আমাকে প্রশ্ন করতে পারো, তাই না? যে স্যার এটা বুঝি নাই, এখানে কি হলো? তাহলে এই যে প্রশ্ন করা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওই ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করাটাই হচ্ছে মেকিং ডাব্লিউএস কোশ্চেন। ঠিক আছে? তাহলে প্রথম হচ্ছে মেকিং ডাব্লিউএস কোশ্চেন শিখতে হলে প্রথম আমাদেরকে জানতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে। ঠিক আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যে বাক্য দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। আই রিপিট দ্যাট এগেন, যে বাক্য দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ক্লিয়ার? এরপরে হচ্ছে যেমন এক্সাম্পল হিসেবে, হোয়ার আর রিনা অ্যান্ড ওমর। আমাদের ইংরেজি বইয়ের প্রথম যে ইউনিটটা ছিল অ্যাট দ্য লাইব্রেরি, সে অ্যাট দ্য লাইব্রেরির প্রথম সেন্টেন্সটাই, প্রথম যে ছবি ছিল, ছবির নিচে 3টা প্রশ্ন ছিল বা ওইখানে, এবং ওই প্যাসেজের শেষে কয়েকটা কোশ্চেন ছিল। সেই কোশ্চেন থেকে একটা কোশ্চেন নিয়ে আসছে যে হোয়ার আর রিনা অ্যান্ড ওমর, রিনা আর ওমর কোথায়? দেখছি না আমরা প্রশ্নটা? তাহলে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে জিজ্ঞাসা করা হচ্ছে তারা কোথায়। এরপরে হোয়াই ডু দে গো দিয়ার, তারা কেন সেখানে যায়, এটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড এবং লাস্টে প্রশ্নবোধক দেখে আমরা বুঝতে পারবো। ঠিক আছে? এরপরে হচ্ছে হু ইজ দ্য নিউ পারসন ডিয়ার, এবং সেখানে নতুন ব্যক্তিটি কে? ইউনিট 1-এ ছিল না? রূপা হচ্ছে নিউ পারসন, সেখানে ছিল। এরপরে হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়। আমাদের মেকিং ডাব্লিউএস কোশ্চেন পুরোটাই বেসড হবে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর ভিত্তি করে। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, যেটা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়। আরেকটা কোশ্চেন হচ্ছে ইয়েস নো কোশ্চেন অর ভার্বাল কোশ্চেন। ভার্বাল কোশ্চেন কাকে বলে বা ইয়েস নো কোশ্চেন কাকে বলে? আমরা জানলাম যে ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হবে। ঠিক আছে? যেমন হু, হোম, হোয়াট, হুইস, হুস, হোয়ার, হোয়েন। ঠিক তেমনিভাবে ইয়েস নো কোশ্চেন অর ভার্বাল কোশ্চেন হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে। কোন অক্সিলারি ভার্ব? আমাদের টেন্স কতটি আছে? টেন্স আছে 3টি, একটা প্রেজেন্ট, একটা পাস্ট আর একটা হচ্ছে ফিউচার। 3টি টেন্সের আবার শাখা আছে কয়টি করে? 4টি করে। একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, একটা পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে মোট 12টা টেন্স, প্রতিটা 4টা 4টা করে, এই 12টা টেন্সেরই অক্সিলারি ভার্ব আছে। সেই অক্সিলারি ভার্ব দ্বারা যদি কোনো প্রশ্ন শুরু হয় তাহলে তাকে ভার্বাল কোশ্চেন অথবা ইয়েস নো কোশ্চেন বলে। ক্লিয়ার? তাহলে ভার্বাল কোশ্চেন কাকে বলে বা ইয়েস নো কোশ্চেন কাকে বলে? যেটা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হবে সেটা ডাব্লিউএস কোশ্চেন, আর যেটা ইয়েস নো কোশ্চেন সেটা হচ্ছে ভার্বাল কোশ্চেন, সেটা হবে অক্সিলারি ভার্ব দ্বারা। ঠিক আছে? আরও একটা কোশ্চেন আছে যেটা 9-10-এ পাওয়া যাবে, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো এটা আমাদের অন্তর্ভুক্ত এখানে না, ওটা অ্যাডভান্স লেভেলে, ওটা অন্য সময় শেখা হবে। তাহলে আগে ডাব্লিউএস কোশ্চেন কাকে বলে সেটা ডেফিনেশন দিয়ে দিই। ডাব্লিউএস কোশ্চেন কাকে বলে? ডাব্লিউএস কোশ্চেন কোনো ওয়ার্ড ডাব্লিউএইচ দ্বারা শুরু হয় এবং যার উত্তর সম্পূর্ণ সেন্টেন্স দ্বারা দিতে হয় তাকে ডাব্লিউএস কোশ্চেন বলে। তাহলে ডাব্লিউএস কোশ্চেন হলো এমন একটা কোশ্চেন যেটা দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে পরিপূর্ণ অর্থ দ্বারা উত্তর করতে হয়, মানে পুরো একটা সেন্টেন্স দ্বারা সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকতে হবে। যেমন
যেমন হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি, তুমি লাইব্রেরিতে কী করো। তোমাকে এটা পুরোপূর্ণ একটা সেন্টেন্সে বা কমপ্লিট একটা সেন্টেন্সে উত্তর দিতে হবে যে আই রিড ইন লাইব্রেরি বা আই রিড বুকস ইন লাইব্রেরি ইন মাই ফ্রি টাইম। ঠিক আছে। হোয়াট কাইন্ড অফ বুক ডু ইউ লাইক, তুমি কী ধরনের বই পছন্দ করো। আই লাইক ফিকশন বুকস, অথবা হচ্ছে সায়েন্স ফিকশন বুক, অথবা স্টোরি বুকস হইতে পারে। তাহলে এখানে কিন্তু পরিপূর্ণ একটা সেন্টেন্স দিয়ে উত্তর দিতে হচ্ছে। এবার ভার্বাল কোশ্চেন কাকে বলে। ভার্বাল কোশ্চিন যে কোশ্চিন কোনো অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় এবং যার উত্তর ইয়েস অথবা নো দ্বারা হয় দেওয়া যায় তাকে ভার্বাল কোশ্চিন বলে। তাহলে ওইটা কিন্তু মানে ডাব্লিউএস কোশ্চিন কিন্তু তোমাকে অবশ্যই সেন্টেন্সে দিতে হবে, কিন্তু ভার্বাল কোশ্চিন তোমাকে ইয়েস অথবা নো দ্বারা তুমি উত্তর দিতে পারবে। কেমন, একটা উদাহরণ দেখা যাক। হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি, তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো, যদি যেয়ে থাকো তাহলে ইয়েস, হ্যাঁ আমি গিয়েছি। আর যদি না দাও তাহলে নো। ঠিক আছে। আচ্ছা, এটা ইয়েস দিয়ে বললেও হয়, নো দিয়ে বললেও হয়, এবং ইয়েস দিয়ে বলার পরে পুরো সেন্টেন্স দিয়ে বললেও হয়। এরপরে আমরা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড কতটি এবং কী কী অর্থ এর ব্যবহার সম্পর্কে জানব। প্রথম হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড অর্থ ব্যবহার কখন ব্যবহার হয়। যেমন প্রথমটা হচ্ছে হু। হু শব্দের অর্থ হচ্ছে কে বা কারা। হু শব্দের অর্থ কি, কে বা কারা। কোনো ব্যক্তি সম্পর্কে যখন জানতে চাওয়া হয় বা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন দাগ দেওয়া থাকে কোনো ব্যক্তির নিচে, তাহলে সেক্ষেত্রে আমাদের হু ব্যবহার করতে হয়। পরবর্তীতে হচ্ছে হোম। হু বসে সাধারণত সাবজেক্টের ক্ষেত্রে, আর হোম ব্যবহৃত হয় অবজেক্টের ক্ষেত্রে। হোম শব্দটির অর্থ হচ্ছে কাকে বা কাদেরকে। কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে কোনো কিছু জানতে চাওয়া হলে সেখানে হোম ব্যবহার হয়। তাহলে সাবজেক্টের ক্ষেত্রে বসে হু, আর হোম বসে অবজেক্টের ক্ষেত্রে। ওকে। আর মডার্ন ইংলিশে এখন হুম বাদ গেছে, হুমের পরিবর্তে হু ব্যবহার করছে। ঠিক আছে, দুইটাই হবে। এরপর আছে হুজ। হুজ হচ্ছে পজেসিভ। পজেসিভ শব্দের অর্থ হচ্ছে যে মালিকানা বা কার অধিকারে আছে সেটা বোঝায়, যার অর্থ হচ্ছে কার বা কাদের মালিকানা বা অধিকার বোঝাতে হুজ ব্যবহার হয়। একটা সেন্টেন্সে দাগ দেওয়া আছে নাউনের নিচে এবং সেটার অধিকার বোঝাচ্ছে বা মালিকানা বোঝাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হুজ ওয়ার্ডটি নিয়ে আসতে পারবো। এগুলো বিস্তারিত আমরা সামনে আরও আলোচনা করব। এরপর হচ্ছে হোয়াট। হোয়াট শব্দটির অর্থ হচ্ছে কি। কোনো বস্তু, পেশা বা তথ্য জানতে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে একটা সেন্টেন্সে যখন কোনো একটি জায়গায় দাগ থাকবে এবং সেই জায়গাটা নির্দেশ করবে কোনো বস্তু, পেশা বা তথ্য, তাহলে সেখানে কি হবে, হোয়াট। এরপরে হুইস। হুইস শব্দটির অর্থ হচ্ছে কোনটি বা কোনগুলো। কোনটি যখন হবে তখন সেটা কি হবে, সিঙ্গুলার, আর কোনগুলো যখন হবে তখন সেটা হবে কি হবে, প্লুরাল। তাহলে নির্দিষ্ট কোনো কিছু পছন্দ বা বাছাই করতে আমরা হুইচ শব্দটি ব্যবহার করি। তাহলে একটা সেন্টেন্সে যখন নির্দিষ্ট কোনো জায়গা থাকবে কোনো বস্তুর ক্ষেত্রে এবং সেটা পছন্দ বা বাছাই করতে হবে, সেটার ক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করব। ঠিক আছে। তাহলে হোয়েন শব্দটি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, এবং অ্যাডভার্ব অফ টাইম বলতে কি যে একটা সময়কে নির্দেশ করে বা সময়ের নিচে যখন দাগ থাকবে তখন আমরা হোয়েন কথাটি ব্যবহার করতে পারবো। সময় কাল সম্পর্কে জানতে চাইবো ওই সেন্টেন্সে। ঠিক আছে। আচ্ছা, সময় দুই ধরনের হয়। কয় ধরনের হয়, দুই ধরনের। একটা হচ্ছে ফিক্সড পয়েন্ট অফ টাইম, আর একটা হচ্ছে নন ফিক্সড পয়েন্ট অফ টাইম। ফিক্সড পয়েন্ট অফ টাইম কি, আমি বললাম আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এখানে কি কোনো সময় বোঝা যাচ্ছে যে আমার সকালটা কখন হয়, 6টা, 5টা, 4টা, বোঝা যাচ্ছে না, তাহলে এটা নন ফিক্সড পয়েন্ট অফ টাইম। কিন্তু যখন আমি বললাম যে আই গেট আপ অ্যাট 6 PM, সরি 6 AM, যখন আমি বললাম যে আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, তাহলে এটা কিন্তু ফিক্সড পয়েন্ট অফ টাইম। তো দুইটা ক্ষেত্রেই হোয়েন ব্যবহার হবে। ঠিক আছে। অথবা হতে পারে কিছু অ্যাডভার্বিয়াল ওয়ার্ড হইতে পারে, ইয়েস্টারডে, টুমোরো, এ ধরনের ওয়ার্ডগুলোও সময় নির্দেশ করে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, হোয়েন। এরপরে হোয়ার। হোয়ার হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। হোয়ার কি, অ্যাডভার্ব অফ প্লেস, কোথায়, স্থান বা অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়। ঠিক আছে। যেমন আমি রাজশাহীতে বাস করি বা আমি রাজশাহীতে জন্মগ্রহণ করছি, তাহলে এই জায়গার ক্ষেত্রে দাগ থাকলে হোয়ার ব্যবহার হবে। এরপরে হোয়াই, কেন, অ্যাডভার্ব অফ রিজন বা কারণ বা উদ্দেশ্য জানতে চাওয়া হলে হোয়াই ব্যবহার হয়। আর লাস্ট ওয়ান হচ্ছে হাউ। হাউ হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার সম্পর্কে যে জিনিসগুলো জানতে চাই সেগুলোর ক্ষেত্রে। এটার বাংলা অর্থ হচ্ছে কিভাবে, কেমন, কত। যেমন আমরা বলি না এটার দাম কত, এটা দেখতে কেমন, কিভাবে হলো, এই ধরনের কথাগুলোর জন্য আমাদের কী ব্যবহার হয়,
হাউ কথাটি ব্যবহার হয়, বা হাউ ওয়ার্ডটি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে ব্যবহার হয়। ক্লিয়ার? ওকে, তাহলে পদ্ধতি, অবস্থা বা পরিমাণ জানতে হাউ কথাটি ব্যবহার হয়। তাহলে এরপরে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন তৈরির হচ্ছে 5টা ফর্মুলা বা 5টা ম্যাজিক ট্রিক্স। একটা সেন্টেন্সে দাগ দেওয়া থাকবে তোমার পরীক্ষার কোশ্চেনে, তাই তো? একটা কোশ্চেনে একটা সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সের নিচে দাগ থাকবে, সেটা দিয়ে তুমি যদি পরিপূর্ণ করতে পারো তাহলে 2 মার্ক। কত মার্ক? 2 মার্ক। তাহলে ডাব্লিউএস কোশ্চেন তৈরির প্রথম জিনিসটা হলো কি, সেন্টেন্সে দাগ দেওয়া থাকবে, তার জন্য একটি ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করতে হবে। তাহলে এই যে আমরা আগের স্লাইডগুলোতে 9টা ডাব্লিউএস ওয়ার্ড শিখলাম, এই 9টার অর্থ তোমাকে জানতে হবে এবং ওই যেখানে দাগ দেওয়া আছে সেটার সাথে কানেক্ট করতে হবে, তাছাড়া কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, এরপরে 2 নাম্বার কি, টেন্স ও পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে আনবো। তাহলে আমাদেরকে দেখতে হবে যে সেন্টেন্স আইডেন্টিফাই করলাম, তারপরে সেন্টেন্সটা কোন টেন্সে আছে, ওই টেন্স অনুসারে কী করতে হবে, আমাদেরকে অক্সিলারি ভার্ব আনতে হবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ডু বা ডাজ হবে। ডু আর ডাজ কোথায় বসে, সেক্ষেত্রে আমাদেরকে পার্সন দেখতে হবে, তাই না, যে কোন পার্সনের ক্ষেত্রে কোনগুলো বসে। তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ডু ব্যবহার করা হয়, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ ব্যবহার করা হয়। ওকে, আর সেগুলো আবার কি সাবজেক্টের পূর্বে নিয়ে যেতে হবে। ক্লিয়ার? এরপরে হচ্ছে সাবজেক্ট বসাবো, মেইন ভার্ব বসাবো, অবজেক্ট বসাবো, যদি বাকি অংশ থেকে থাকে তাহলে বাকি অংশ বসাবো, তারপরে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। লাস্টে কি বসাবো? প্রশ্নবোধক চিহ্ন। এই 6টা রুলসে যে কোনো সেন্টেন্সকে ডাব্লিউএস কোশ্চেনে রূপান্তর করা যায়। তাহলে প্রথম নাম্বার হচ্ছে কি, যে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করার সময় সাধারণ নিয়মের ক্ষেত্রে প্রদত্ত বাক্যে বা ওই সেন্টেন্স, যে সেন্টেন্সে আমরা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করব, সেই সেন্টেন্সে যদি আই আর উই থাকে, সাবজেক্টের জায়গায় কী থাকবে? আই আর উই। তাহলে ডাব্লিউএস কোশ্চেন করার সময় সেক্ষেত্রে ইউ হবে। তাহলে ফার্স্ট পার্সন যদি থাকে সেটা কোন পার্সনে পরিবর্তন হয়ে যাবে? সেকেন্ড পার্সনে। মি আর আস থাকলে সেখানে ইউ হয়ে যাবে। যদি মাই আর আওয়ার থাকে এটা অবজেক্ট ফর্ম, আর মাই আর আওয়ার পজিটিভ ফর্ম থাকলে ইওর হয়ে যাবে। ব্যবহৃত হয় বাক্যের যে অংশের উপর প্রশ্ন করা হয় সেই অংশটা বাদ দিতে হবে। তার মানে যে সেন্টেন্সে দাগ দেওয়া থাকবে ওই দাগ দেওয়াটা ডাব্লিউএস কোশ্চেন আর আসবে না। ক্লিয়ার? এরপরে মোস্ট পাওয়ারফুল স্ট্রাকচার 1 নাম্বার, যে 2টা রুলস বা 3টা রুলসে সবকটা হয়ে যায় শুধু টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব জানলে। প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড বসবে, তারপরে কি বসবে? অক্সিলারি ভার্ব, তারপরে বসবে সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, তারপরে আদার্স, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এখন একটা স্টেটমেন্ট দেখি। ধরে নিই যে এটা আমাদের পরীক্ষাতে আসছে, এখানে লেখা আছে কি, আই লিভ ইন রাজশাহী। তাহলে আমি রাজশাহীতে বাস করি, তাহলে একটা জায়গার বোঝাচ্ছে। রাজশাহী কী বোঝাচ্ছে? এখানে একটা প্লেস বোঝাচ্ছে যে আমি কোথায় বাস করি, রাজশাহীতে। ভার্বকে যদি প্রশ্ন করা হয় যে কোথায় বাস করি, তাহলে উত্তরে আসবে রাজশাহীতে বাস করি। তাহলে এটার জন্য আমাদেরকে নিয়ে আসতে হবে হোয়ার, কারণ আমরা জানি যে হোয়ার শব্দটির অর্থ হচ্ছে কোথায়। তারপরে এই বাক্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? অক্সিলারি ভার্ব নাই। তাহলে ফার্স্ট পার্সন হলে অক্সিলারি ভার্ব আমাদেরকে ডু নিয়ে আসতে হবে। ডু নিয়ে আসলাম, তাহলে আই থাকলে সেটা কিসে রূপান্তরিত হয় বললাম? ইউতে। ইউ এ রূপান্তরিত হয়ে গেল, বাকিতে লিভ আছে, লিভ কথাটি বসে গেল এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেল আমাদের ডাব্লিউএস কোশ্চেন। দেখো, তুমি কোথায় বাস করো, উত্তরে ওই যে যার নিচে দাগ দেওয়া আছে ওটা আসবে। তুমি কোথায় বাস করো, অটোমেটিক্যালি উত্তর আসবে রাজশাহী। এখন এক্সপ্লেনেশন দেখি, যে হোয়ার ডাব্লিউএস ওয়ার্ড, ডু অক্সিলারি ভার্ব, ইউ সাবজেক্ট, লিভ হচ্ছে মেইন ভার্ব। বাকি অংশ নাই, তাই আমরা এখানে বসানোর প্রয়োজন নেই। এরপরে 2 নাম্বার হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে কি হুইচ। হুইসে আমরা জানি যে ডাব্লিউএস এর পরে অক্সিলারি ভার্ব বসে, কিন্তু হুইসের ক্ষেত্রে এটা আলাদা। প্রথমে হুইস বসবে, তারপর একটা নাউন বসবে, তারপর অক্সিলারি ভার্ব বসবে, সাবজেক্ট বসবে, প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। হুইসের ক্ষেত্রেও সেম। এখন একটা সেন্টেন্স দেখি, যে আই ওয়ান্ট টু রিড দিস বুক, আমি এই বইটা পড়তে যাচ্ছি। তাহলে এই যে নাউনের পূর্বে আছে এটাকে বলা হয় পজেসিভ প্রোনাউন। কি বলা হয়? পজেসিভ প্রোনাউন। এই পজেসিভ দ্বারা বোঝাচ্ছে মালিকানা। তাহলে এই যে নির্দিষ্ট বই, যে আমি এই বইটাই পড়তে যাচ্ছি, একটা নির্দিষ্ট বই, যার জন্য বলতে হুইচ, এটার জন্য হুইচ নিয়ে আসলাম এবং এখানে নাউন লাগবে, এই নাউনটা এখানে চলে আসবে। এক কথায় যে পজিটিভ প্রোনাউনটা যেখানে ছিল তারপরে যে নাউনটা আছে ওই নাউনটা এখানে বসবে। তারপর এই বাক্যে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, না থাকলে আমাদেরকে কয়টা নিয়ে আসতে হয়? 3টা। একটা ডু, একটা ডাস আর একটা ডিড। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে 2টা, ডু আর ডাস ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, আর দে এর ক্ষেত্রে হচ্ছে ডু হয়
আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ হয়, আর সকল ক্ষেত্রে ডিড হয় হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। ওকে, তাহলে এখানে ডু বসালাম, যেহেতু আই আছে আই এখানে ইউ হয়ে যাবে সেকেন্ড পারসন, তাই এখানে ডু বসলো। এখানে আইয়ের পরিবর্তে ইউ এবং ওয়ান্ট আছে ওয়ান্ট। ঠিক আছে, আই ওয়ান্ট টু রিড, এখানে টু রিড লেখা হয়নি, ওটা লিখে দেওয়া হবে। ঠিক আছে, টু রিড। এরপরে বলা হচ্ছে যে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট টু রিড। ঠিক আছে, ওকে। এরপরে হুয়ের ব্যবহার, এখন একটা একটা করে যে ডাব্লিউএস কোশ্চেন আছে 9টা, সে 9টারে বোঝাবো। হু, কোনো সেন্টেন্সের ব্যক্তি সম্পর্কে জানতে চাওয়া হলে কে বোঝালে হু দ্বারা প্রশ্ন করতে হয়। এখন এই প্রশ্নটা ধরে নাও যে কোশ্চিনে আছে ডরিন ব্রোক দ্য গ্লাস, দাগ দেওয়া আছে ডরিনের নিচে, তাহলে ডরিন এখানে সাবজেক্ট। আমরা জানি সেন্টেন্সের শুরুতে যে ওয়ার্ডটা থাকে সেটা সাবজেক্ট হয়, যদি নাউন বা প্রোনাউন হয় তাহলে সেটা সাবজেক্ট হয়, এবং লাস্টে যেটা বসে সেটা অবজেক্ট হয়। অবজেক্ট আর সাবজেক্ট হচ্ছে নাউন বা প্রোনাউন হয়, মাঝখানে কী থাকে, ভার্ব থাকে। তাহলে ডরিন একটা ব্যক্তির নাম, তাহলে ব্যক্তির নামের নিচে যখন দাগ থাকবে সেটার ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করব, হু ব্যবহার করব। বাকি যা আছে তাই লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। দেখো ডরিনের ক্ষেত্রে হু, ব্রোক ব্রোক, তারপর দ্য গ্লাস দ্য গ্লাস, কে গ্লাসটি ভেঙেছে, উত্তরে আমরা যদি প্রশ্ন করি তাহলে উত্তর আসবে ওই দাগ দেওয়া অংশটি, ডরিন। ওকে, এরপর হচ্ছে 2 নাম্বার হোমের ব্যবহার। হু ব্যবহার হয় সাবজেক্টের ক্ষেত্রে, আর হোম ব্যবহার হয় অবজেক্টের ক্ষেত্রে। তাহলে কোনো সেন্টেন্সে অবজেক্ট বা কর্ম ব্যক্তি সম্পর্কে জানতে চাওয়া হলে হোম দ্বারা প্রশ্ন করতে হয়। স্ট্রাকচার হচ্ছে হোম প্লাস অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব প্লাস আদার্স, প্রশ্নবোধক চিহ্ন। স্টেটমেন্টে এখন বলতে আই ওয়ান্ট রহিম, আমি রহিমকে চাচ্ছি, তাহলে আই এখানে সাবজেক্ট, ওয়ান্ট এখানে ভার্ব, আর এখানে রহিমটা হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার, তাহলে রহিমের নিচে আছে অবজেক্ট, তাহলে এখানে হোম যেহেতু অক্সিলারি ভার্ব নাই তাহলে কী নিয়ে আসবো, ডু, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে আইটা পরিবর্তন হয়ে কী হয়ে যাবে, ইউ, আর এখানে ওয়ানটা ওয়ান্ট, এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তুমি কাকে চাও, প্রশ্ন করলে উত্তর হবে রহিমকে চাচ্ছি। এখন যদি বলা হয় হু ডু ইউ ওয়ান্ট, তাও হবে, মডার্ন ইংলিশে হোমটা রিপ্লেস করা হচ্ছে হু দিয়ে। ক্লিয়ার, এরপরে স্টেটমেন্ট দে আর কলিং দ্য ডক্টর, দে আর কলিং দ্য ডক্টর, এখানে দে সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব, কলিং হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর এখানে হচ্ছে দ্য ডক্টর। তাহলে এখানে দ্য ডক্টর একটা অবজেক্ট, তাহলে অবজেক্টের ক্ষেত্রে আমরা কী নিব বলছিলাম, যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা হোম নিব, ব্যক্তিবাচক অবজেক্ট হলে সেক্ষেত্রে আমরা কী নিব, হোম, তাহলে এখানে হোম নিলাম। অক্সিলারি ভার্ব এখানে আছে, এখানে দুইটা ভার্ব আছে না, একটা অক্সিলারি ভার্ব একটা মেইন ভার্ব, তাহলে এই অক্সিলারি ভার্বটা হোমের পরে বসালাম, তারপর সাবজেক্ট দিয়ে দিয়ে কিন্তু পরিবর্তন হলো না, শুধু আই আর উই থাকলে পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে দিয়ে এখানে বসে গেল, এরপরে কলিং, তারপর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এখন যদি বাংলা করি যে তারা কাকে ডাকছে, তাহলে উত্তরে আসবে ডক্টরকে ডাকছে। নোট, কখনো কখনো প্রিপোজিশন টু উইথ ফর এর সাথে হোম বসে, যেমন আই অ্যাম গোয়িং উইথ মাই ফ্রেন্ডস, উইথ হোম আর ইউ গোয়িং, তুমি কার সাথে গিয়েছিলে, বন্ধুদের সাথে গিয়েছিলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে হুজের ব্যবহার। হুজ সাধারণত পজেসিভ প্রোনাউনের ক্ষেত্রে ব্যবহার হয় মালিকানা সত্ত্বে, কোনো বস্তু বা প্রাণীর মালিকানা বা অধিকার কার তা জানতে হুজ দ্বারা প্রশ্ন করতে হয়। স্ট্রাকচার হচ্ছে হুজ বসে প্লাস নাউন, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব, আদার্স, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটা আর হুইসের ব্যবহার প্রায় সেম টু সেম। ক্লিয়ার, স্টেটমেন্টে বলতেছে দিস ইজ রহিমস বুক, এই অ্যাপোস্ট্রফি এস দ্বারা বোঝায় এই বইটা কার, রহিমের বই। যদি বলা হয় রুবাস পেন, তাহলে কার কলম, রুবার কলম। ক্লিয়ার, তাহলে এই যে পজিটিভ নাউনের জায়গাতে দাগ দিয়েছে এটার জন্য কী হবে, হুস, যেহেতু অক্সিলারি ভার্ব আছে, কিন্তু এখানে আমাদের কী নিয়ে আসতে হবে, নাউন। পজিটিভ প্রোনাউন বা পজিটিভ নাউনের নিচে দাগ থাকলে আমরা হুস নিয়ে আসবো বা হুইচ নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এখানে বুক দিলাম, হুজ বুক, তারপরে অক্সিলারি ভার্ব ইজ, তারপরে সাবজেক্ট দিস, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এটা কার বই, উত্তর যদি প্রশ্ন যদি করি তাহলে উত্তর আসবে রহিমের বই। এরপরে আছে হচ্ছে কি হোয়াটের ব্যবহার। হোয়াট প্রদত্ত সেন্টেন্সটি দ্বারা কি, পেশা, বয়স, উচ্চতা ইত্যাদি সম্পর্কে জানতে চাওয়া হলে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হয়। বস্তুর ক্ষেত্রে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হয়। সাবজেক্টের জায়গায় যদি দাগ থাকে আর সেটা যদি ব্যক্তি না হয় বস্তু হয় তাও হোয়াট, অবজেক্টের জায়গাও যদি হয় তাহলে সেই জায়গাতে যদি বস্তু হয় তাহলে সেটা কি হোয়াট, আর যদি অবজেক্টের জায়গায় ব্যক্তি হয় তাহলে হোম। আবার বলতেছি,
সাবজেক্টের জায়গায় যদি দাগ থাকে আর সেটা যদি ব্যক্তি হয় তাহলে হু, অবজেক্টের জায়গায় যদি দাগ দেওয়া থাকে আর সেটা ব্যক্তি হয় তাহলে হোম। কিন্তু দুই জায়গায় যদি দাগ দেওয়া থাকে আর দুই জায়গায় সাবজেক্ট আর অবজেক্টের যদি দাগ দেওয়া থাকে আর যদি বস্তু হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? হোয়াট। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, আমি আবার বলতেছি যে সাবজেক্ট, এটা এটা সাবজেক্ট, এটা ভার্ব, তাহলে এখানে দাগ আছে কার নিচে? অবজেক্টের ক্ষেত্রে। তাহলে দাগ গ্লাস, গ্লাস কি ব্যক্তি না বস্তু? বস্তু। তাহলে বস্তুর ক্ষেত্রে থাকলে হোয়াট হবে। এখন এখানে ডরিনে এর আগে দাগ ছিল, ডরিন একজন মেয়ের নাম, তাহলে এখানে যদি দাগ দেওয়া থাকে তাহলে এটা ব্যক্তি না বস্তু? তাহলে ব্যক্তি, ব্যক্তির ক্ষেত্রে হু হবে। যদি এখানে বস্তু থাকতো তাহলে হোয়াট হবে। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট আর অবজেক্টে যদি বস্তু থাকে দাগ থাকলে সেখানে হোয়াট হবে। অ্যান্ড এটার জন্য হোয়াট নিয়ে আসলাম। এরপরে যেহেতু ব্রোক আছে পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের হচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড, তারপরে সাবজেক্ট বসবে ডরিন, তারপরে ব্রোকটা ব্রেক হয়ে গেল, কারণ একবার আমরা অক্সিলারি ভার্ব দ্বারা পাস্ট টেন্স করছি, পরবর্তীতে আর পাস্ট টেন্স হবে না। ক্লিয়ার? ওকে, তাহলে সে কি ভেঙেছিল যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তরে ওই জায়গাটুকু হচ্ছে আসবে যে জায়গাটুকু আমরা বাদ দিছি প্রশ্ন করার ক্ষেত্রে, যার নিচে আন্ডারলাইন করা ছিল। ক্লিয়ার? এরপরে হচ্ছে আরেকটা, ড্রয়িং মেক্স মি হ্যাপি, এটা তো সাবজেক্টের জায়গায় দাগ আছে, শুরুতেই দাগ আছে, তাহলে তো হু হওয়ার কথা ছিল, কিন্তু ড্রয়িং কি ব্যক্তি না বস্তু? বস্তুর সাথে তুলনা করা যায়, আঁকাআঁকি করা পেন বা পেন্সিল দিয়ে, তাহলে এটার জন্য হোয়াট হবে। শুধুমাত্র এটা বাদ দিয়ে যা আছে সেটা বসাই দিব, আর এটার পরিবর্তে হোয়াট বসাই দিয়ে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিলেই হয়ে যাবে। হোয়াট মেক্স ইউ হ্যাপি, মি আছে না, মি থাকলে পরিবর্তন কি হয়? ইউ, আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। কি তোমাকে খুশি করে? ড্রয়িং। এরপরে বলতেছে ওমর ক্যান ডু দ্য সাম, ওমর অঙ্কটি করতে পারে, তাহলে নিচে দাগ দিয়েছে কার নিচে? সাম, তাহলে এটা অবজেক্ট, অবজেক্টের নিচে দাগ দিয়েছে, তাহলে সাম কি ব্যক্তি না বস্তু? বস্তু। তাহলে সেক্ষেত্রে হোয়াট অক্সিলারি ভার্ব আছে, ক্যান, ক্যান বসে গেল, সাবজেক্ট ওমর, ওমর, ওমরের পরিবর্তে আমরা হি বসাতে পারি, ওমর ছেলে, সেক্ষেত্রে হি বসতে পারে, তারপরে ডু, ডু, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এখন বাংলা অর্থ কি? ওমর কি করতে পারে, যদি আমরা প্রশ্ন করি তাহলে ওটার উত্তর হবে দ্য সাম। ওকে, এরপরে হচ্ছে হোয়েনের ব্যবহার, যে হোয়েন সময় সম্পর্কে জানতে চাওয়া হলে হোয়েন দ্বারা প্রশ্ন করতে হয়। সময় বলতে নির্দিষ্ট সময়, দিন, মাস, বছর ইত্যাদিকে বোঝায়। ঠিক আছে? দিন হইতে পারে, মাস হইতে পারে, বছর হইতে পারে, আগামীকাল, গত দিন, এরকম হইতে পারে, দুপুর, এরকম হইতে পারে। ঠিক আছে? অ্যান্ড স্টেটমেন্টে বলছে রাফি কেম হিয়ার ইস্টারডে, রাফি এখানে গতকাল এসেছিল। তাহলে যেহেতু এসেছিল তাহলে এই সময়ের জন্য কী নিয়ে আসবো? হোয়েন। সময়ের নিচে দাগ আছে না ইয়েস্টারডে, তাহলে এটার জন্য কিনে আসবো হোয়েন। যেহেতু কাম না, এখানে কেম আছে, পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি? ডিড, তাহলে হোয়েনের পরে ডিড বসালাম, তারপর কি বসবে? সাবজেক্ট, সাবজেক্ট এখানে কি? রাফি, রাফি এখানে বসলো, তারপরে এখানে কেম না হয়ে কাম হলো, কারণ এখানে আমরা অলরেডি পাস্ট করে ফেলছি। ঠিক আছে? ডু, ডাজ আর ডিড এর পরে পরবর্তী যে মেইন ভার্ব আসে সেটা বেস ফর্মে বসে, তারপরে হিয়ার, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। রাফি এখানে কখন এসেছিল যদি প্রশ্ন করি তাহলে উত্তরে আমরা ওই আন্ডারলাইন ওয়ার্ডটা পাবো, গতকাল এসেছিল বা ইয়েস্টারডে। এরপরে হচ্ছে হোয়ারের ব্যবহার। হোয়ার সাধারণত ব্যবহার হয় কোনো স্থান সম্পর্কে জানতে চাওয়া হলে হোয়ার দ্বারা প্রশ্ন করতে হয়। এখন এই সেন্টেন্সটা দেখি, যে স্টেটমেন্ট বলতে অ্যাসার্টিভ সেন্টেন্স বোঝাচ্ছে, যে হি উইল গো টু ঢাকা, সে ঢাকাতে যাবে। ঠিক আছে? তাহলে ঢাকা একটি জায়গা বা স্থান বোঝাচ্ছে, তাহলে এই জায়গার ক্ষেত্রে আমরা কী নিয়ে আসবো? হোয়ার। অক্সিলারি ভার্ব এখানে আসে না, এটা উইল অক্সিলারি ভার্ব আর গো হচ্ছে মেইন ভার্ব, তাহলে উইলটা এখানে বসবে, তারপরে সাবজেক্ট হি, উইলের পরে তারপরে গো, গো বসে গেল, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এখন যদি বাংলা দিয়ে আমরা প্রশ্ন করি সে কোথায় যাবে? ঢাকাতে যাবে। প্রশ্ন যদি করা হয় সে কোথায় যাবে? ঢাকাতে যাবে, উত্তরে ওই আন্ডারলাইনকৃত ওয়ার্ডটা চলে আসবে। এরপরে হচ্ছে হুইসের ব্যবহার। হুইচের ব্যবহার হচ্ছে কোনটি সম্পর্কে জানতে চাওয়া হলে হুইচ দ্বারা প্রশ্ন করতে হয়। হুইচের পরে সবসময় একটি নাউন বসে, আমরা স্ট্রাকচার প্রথমে দিয়ে দিছি। তাহলে স্টেটমেন্টে বলতে আই লাইক দ্য ব্লু পেন, এখানে বলছিলাম যে হুইচ হচ্ছে নির্দিষ্ট কোনো বস্তু বোঝায়, এখানে বলতে ব্লু পেন, কী পেন? ব্লু পেন। ব্লু শব্দের অর্থ কী? তাহলে নীল কলম, তাহলে এখানে নির্দিষ্ট। আচ্ছা, তাই বলতে এটার জন্য আমরা কিনে আসবো হুইচ, তারপর নাউন, এখানে এই যে ব্লুর পরবর্তী যে নাউন সেই নাউনটা বসবে। এই বাক্যে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, লাইক এখানে মেইন ভার্ব,
লাইক এখানে মেন ভার্ব, তাহলে এখানে আমরা বুঝে নেব যেটা কোন টেন্স আছে সেটা দেখবো আগে, যে লাইকটা প্রেজেন্টে আছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা নিয়ে আসবো ডু, যেহেতু সাবজেক্ট কি আই পরিবর্তন হয়ে কী হয়ে যাবে ইউ, তাহলে ইউ এর জন্য কী বসবে ডু, তারপরে আই পরিবর্তন হয়ে এখানে ইউ বসলো আর লাইকটা লাইক, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। যদি বাংলা প্রশ্ন করা হয় যে তুমি কোন কলমটি পছন্দ করো, উত্তরে আসবে ব্লু পেন বা নীল কলমটি। এরপরে হচ্ছে হোয়াইয়ের ব্যবহার। কোনো কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে হোয়াই দ্বারা প্রশ্ন করতে হয়। অ্যাডভার্ব অফ রিজন, স্টেটমেন্ট হচ্ছে দ্য বয় ফেল্ড, অকৃতকার্য হয়েছে বা পাশ করতে পারেনি, ফর হিজ লেজিনেস, তার অলসতার জন্য। তাহলে কেন ফেল করছে, অলসতার কারণ, এটা তার কারণ, ফেল করার কারণ। তাই এই এতটুকুর জন্য আমরা নিয়ে আসবো হোয়াই। যেহেতু এখানে মূল ভার্বের সাথে ইডি আছে, তার মানে পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো ডিড। তারপরে হচ্ছে দ্য বয়, সাবজেক্ট দ্য বয় বসে গেল, তারপরে ফেলটা ফেল হয়ে যাবে, কারণ কি আমরা এখানে পাস্ট করে ফেলছি অলরেডি, ক্লিয়ার। অথবা ডু, ডিড, ডাস এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে। যদি বাংলাদেশ প্রশ্ন করা হয় ছেলেটি কেন ফেল করলো, ফর হিজ লেজিনেস, তার অলসতার জন্য ফেল করলো, ঠিক আছে। এরপরে হচ্ছে হাউ এর ব্যবহার, লাস্ট ওয়ান। তাহলে হাউ দ্বারা কী বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ ম্যানার। যে হাউ এর ব্যবহার হলো হাউ, কিভাবে কোনো কাজ সম্পূর্ণ হয় বা কারো শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয় বা কোনো কিছুর দাম জানতে চাওয়া হয়, সেক্ষেত্রে আমরা হাউ দ্বারা প্রশ্ন করতে পারি। তার মানে একটা সেন্টেন্সে যদি অ্যাডভার্বের নিচে দাগ থাকে এবং সেটা যদি এই কয়েকটা জিনিস বোঝায়, যে শারীরিক অবস্থা, কোনো কিছুর দাম জানতে চাওয়া হচ্ছে, কত বা কিভাবে বা কেমন, তাহলে সেক্ষেত্রে আমাদের হাউ ব্যবহার হবে। তাহলে এখানে বলতে হি ওয়াক্স স্লোলি, তাহলে হি এখানে সাবজেক্ট, ওয়াক্স এখানে ভার্ব, আর স্লোলি এখানে অ্যাডভার্ব। এ কাকে মডিফাই করতেছে, ভার্বকে। ওয়াক্স স্লোলি, কীভাবে হাঁটে, আস্তে আস্তে হাঁটে। কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বাই এস হয়, ওকে। তাই এখানে আমরা এটার জন্য কিনে আসবো হাউ। আমরা কিন্তু এই আন্ডারলাইনকৃত ওয়ার্ড প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে আনছি না, ওটা কিন্তু বাদ যাবে, ঠিক আছে। তাহলে হাউ এখানে বসলো, বসার পর এখানে কি আসবে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ডাজ আসবে। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে ডু হইতো। থার্ড পারসন কোনগুলা, হি, শি, ইট, যে কোনো নাম। তাহলে হি আছে, ডাজ, সাবজেক্ট বসে গেল হি, তারপরে ওয়াক বসলো। এখন এখানে এস ছিল, এখানে কেন এস বসলো না, কারণ অলরেডি ডাজের সাথে এস চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সে কিভাবে হাঁটে যদি বাংলা দিয়ে প্রশ্ন করা হয়, স্লোলি, আস্তে আস্তে হাঁটে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে টোটাল 9টা ডাব্লিউএস কোশ্চেন, এটা প্রথম অংশ। এটার আরও দ্বিতীয় অংশ আসবে, হাউ ফ্যামিলি নামে কিছু ওয়ার্ড আছে, হাউ লং, হাউ মাচ, হাউ ফার, এই হাউ ফ্যামিলি নিয়ে আরেকটু বোঝা আসবে, এবং যেগুলো কোশ্চেন বারবার গতবার আসছে ওই কোশ্চেনগুলো নিয়ে আরেকটা হচ্ছে ইয়ে থাকবে, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই।